তুই আমাদের চিনতেই পারলি না? কারণ তুই স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছিলি। তাই তো বলি, ফাতেমার কেন গোলামের জন্য এত টান? এখন আমি সবকিছু বুঝতে পেরেছি। আর এই গাধার বাচ্চা গাধা, হ্যাঁ, টাকা পয়সার লোভে তুই টাকা পয়সা তো কিছু পেলই না, উল্টা নিজের গায়ে একটা দাগ লাগাই নিয়ে আসলো। এই নাটক থামাও। কিন্তু মাঝখান থেকে যে তোর ৬ মাসের কিছুই মনে নেই বাবা। ডাক্তার অবশ্য বলেছিল যে তোর স্মৃতিশক্তি যেহেতু ফিরে এসেছে, এই মুহূর্তে তোর মস্তিষ্কে প্রেশার পড়ে এরকম কোনো কথাবার্তা যেন তোর সাথে আমরা না বলি। তাই আমরা এই কয়েকদিন চুপচাপ ছিলাম বাবা। ইম্পসিবল। আমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমার কিচ্ছু মনে নেই। তোমরা মিথ্যা কথা বলছো আমার সাথে। না স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলছে না, এটাই সত্যি। স্যার আপনার কল আসছে। জি, বলুন। স্যার লাউডে শুনছে। স্যার ওই যে আপনি আমাকে বস্তিতে আইছিলেন একটা মাইয়ার বিয়ার লেগে আপনি চেক দিছিলেন। আজকে তো শুক্রবার, ওই মাইয়ার বিয়াতে আপনার অ্যাটেন্ড করার কথা ছিল, মনে আছে? সরি, এই বিয়েটাতে আমি অ্যাটেন্ড করতে পারছি না। তুমি ম্যানেজারকে জানিয়ে দাও। স্যার বিষয়টা অ্যাটেন্ড করার না, ওই মাইয়াটা কিছুক্ষণ আগে সুইসাইড করছে। আচ্ছা, ও কি তোকে চিনতে পেরেছে? মানে তোকে ওয়াইফ হিসেবে ওকে স্বীকার করছে? না বাবা, ওর মাঝের কোনো স্মৃতিই মনে নেই। ইভেন ও আমাকেও চিনতে পারছে না। তারপরেও আজকে আমি সবকিছু প্রমাণ দিয়ে এসেছি। ওর হাতে যে আমার নামে ট্যাটু করা, আমাদের সুন্দর মুহূর্ত, সবকিছু বলেছি ওকে। না না, এটা কোনো ভুল হচ্ছে। আমি ব্যাংক থেকে নিয়ে আসছি, বিশ্বাস করেন। রাখেন, প্রতারণা করেন, টাকা আনছেন জাল, আবার বলেন ব্যাংকে থেকে আনছেন। আরে এইটা তো জাল টাকার নোট। ডেকোরের টাকা দেন, আসল টাকা দিবেন, নকল টাকা দিবেন না, আসল টাকা দেন। এই বিয়ার কুস্তি গেলাই আই ওঠ, এই বিয়া হইব না। একটি লাশ, একটি ব্যাংক এবং বন্দুকের নলের মুখে জিম্মি অসংখ্য মানুষ। যেই মানুষটি একসময় নিজের পরিচয় খুঁজছিল, আজ সে পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। দুনিয়া টাকার গোলাম নাটকের ঊনবিংশতম পর্বটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যা আক্ষরিক অর্থেই আমাদের শ্বাস আটকে দেয়। একটি মেয়ের বিয়ের স্বপ্ন কিভাবে এক নিমিষে জাল টাকার কারণে লাশে পরিণত হতে পারে, আর সেই লাশের দায়ভার নিয়ে একজন ভাই কিভাবে আস্ত একটি ব্যাংক জিম্মি করতে পারে, সেটাই এবারের পর্বের সবচেয়ে বড় বিস্ময়। কিন্তু সত্যিই কি ব্যাংক এই জাল টাকা দিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে শেহজাদের অতীত জীবনের এমন কোনো শত্রু যে তাকে ভেতর থেকে শেষ করে দিতে চাইছে? মেমোরি লস, প্রতারণা আর প্রতিশোধের এক চরম খেলা শুরু হয়েছে, যার শেষ কোথায় আমরা কেউ জানি না। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বের চিত্র। একটি মানুষ, যার কাছে তার অতীত একেবারেই ঝাপসা, সে হঠাৎ করেই জানতে পারছে এমন কিছু কথা যা তার নিজের কাছেই অবিশ্বাস্য। রেস্টুরেন্টের সেই দৃশ্যটি দিয়ে শুরু করা যাক। শেহজাদ চৌধুরী, যাকে আমরা এতদিন গোলাম হিসেবে দেখেছি, সে এখন তার পুরনো পরিচয়ে ফিরে এসেছে। কিন্তু সমস্যা হল, সে তার গোলাম জীবনের স্মৃতিগুলো পুরোপুরি হারিয়ে ফেলেছে। ঋতু নামের মেয়েটি যখন তার সামনে এসে দাঁড়ায় এবং দাবি করে যে শেহজাদ তার, তখন শেহজাদের চোখে মুখে যে বিভ্রান্তি ফুটে ওঠে তা সত্যিই দেখার মতো ছিল। ঋতু শুধু মৌখিক দাবিই করেনি, সে শেহজাদের হাতের শার্টের হাতা গুটিয়ে দেখিয়ে দেয় সেখানে জলজল করছে তার নিজের নামের ট্যাটু। একটি মানুষের জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে যে তার নিজের শরীরে এমন একটি চিহ্ন খোদাই করা আছে যা সে কবে কিভাবে কার সাথে গিয়ে করেছে তার বিন্দুবিষ্ণু স্মৃতিও তার মস্তিষ্কে নেই। শেহজাদ যখন ট্যাটু আর্টিস্টের মুখোমুখি হয়, তখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ট্যাটু আর্টিস্ট স্পষ্ট জানিয়ে দেয় যে শেহজাদ নিজেই ঋতুর সাথে হাসি মুখে সেখানে গিয়েছিল এবং নিজের ইচ্ছায় এই ট্যাটু করিয়েছে। আপনারা একবার শেহজাদের মানসিক অবস্থাটা কল্পনা করুন। আপনার সামনে এমন সব প্রমাণ তুলে ধরা হচ্ছে যা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারছেন না, অথচ আপনার মনের ভেতরে সেই ঘটনার কোনো অস্তিত্বই নেই। এই চরম মানসিক যন্ত্রণাই আজকের পর্বের প্রথম টার্নিং পয়েন্ট। এই মানসিক অস্থিরতা নিয়ে যখন শেহজাদ বাড়িতে ফিরে আসে, তখন আমরা গল্পের আরেকটি বিশাল রহস্যের উন্মোচন দেখতে পাই। শেহজাদ তার মায়ের কাছে এবং ফাতেমার কাছে কৈফিয়ত চায়। সে জানতে চায় তার সাথে আসলে কী ঘটেছিল। এতদিন ধরে যে মিথ্যার জাল বোনা হয়েছিল, তার মা শেষ পর্যন্ত বাধ্য হন সেই জট খোলার।
মায়ের মুখ থেকে আমরা যা জানতে পারি তা বাংলা নাটকের ইতিহাসে অন্যতম একটা সাইকোলজিক্যাল থ্রিলার প্লট। শেহজাদের মা জানান যে শেহজাদ চৌধুরী নামের এই ধনাঢ্য ব্যবসায়ী আসলে 2 বার ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। প্রথমবার যখন তার ওপর হামলা হয় তখন সে নিখোঁজ হয়ে যায়। সেই 3 মাস সে কোথায় ছিল, কি করছিল তার পরিবারের কেউ জানত না। সেই সময়েই মূলত তার মেমোরি লস হয় এবং সে মির্জা বাড়িতে গিয়ে হাজির হয়। মির্জা পরিবার তার এই স্মৃতিহীনতার সুযোগ নিয়ে তাকে তাদের বাড়ির গোলাম বা চাকর হিসেবে ব্যবহার করতে শুরু করে। একজন কোটিপতি ব্যবসায়ী যার কথায় শত শত মানুষ ওঠে আর বসে, সে কিনা অন্যের বাড়িতে ফাইফরমাস খাটছে, এটা ভাবলেই গা শিউরে ওঠে। শেহজাদের মা আরও জানান যে সেই স্মৃতিহীন অবস্থাতেই ফাতেমা নামের মেয়েটিকে শেহজাদ বিয়ে করেছিল, তবে সেটা কোনো প্রেমের সম্পর্ক থেকে নয়, বরং সামাজিক দায়বদ্ধতা এবং ফাতেমার অসহায়ত্বের প্রতি করুণা থেকে। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখানে নয়। আসল টুইস্ট হল দ্বিতীয় দুর্ঘটনা। শেহজাদের মা জানান যে দাউদের লোকেরা যখন শেহজাদের উপর দ্বিতীয়বার হামলা করে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তখন তার মস্তিষ্কে একটি অদ্ভুত পরিবর্তন হয়। জ্ঞান ফেরার পর শেহজাদ তার আসল পরিচয় অর্থাৎ শেহজাদ চৌধুরী হিসেবে তার আতীত স্মৃতি ফিরে পায়, কিন্তু সেই সাথে সে হারিয়ে ফেলে মাঝখানের ওই 6 মাসের স্মৃতি। অর্থাৎ মির্জা বাড়িতে গোলাম হিসেবে কাটানো জীবন, ফাতেমার সাথে তার বিয়ে, ঋতুর সাথে তার সম্পর্ক, এই সব কিছুই তার মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে যায়। মানুষের মস্তিষ্ক কতটা জটিল হতে পারে, পরিচালক এখানে সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শেহজাদ এখন এক অদ্ভুত পরিস্থিতির শিকার, যেখানে তার অতীত এবং বর্তমান মুখোমুখি দাঁড়িয়েছে, কিন্তু মাঝখানের সময়টা একেবারেই ব্ল্যাঙ্ক। এই সত্যটি জানার পর শেহজাদের মনের ভেতরে যে শূন্যতা তৈরি হয় তা আমরা তার চোখের দৃষ্টিতেই বুঝতে পারি। সে বুঝতে পারে না সে কার প্রতি অন্যায় করেছে, আর কেই বা তার সাথে প্রতারণা করেছে। ফাতেমা কি আসলেই তার স্ত্রী, নাকি ঋতুর দাবিই সত্যি, নাকি এই 2 মেয়ের মাঝখানে সে নিজেই একটি ঘুঁটি মাত্র? এরপরই গল্প মোড় নেয় এক ভয়ানক ট্র্যাজেডির দিকে। শেহজাদ যখন নিজের জীবনের এই জটিল সমীকরণগুলো মেলানোর চেষ্টা করছে, ঠিক তখনই তার জীবনে নেমে আসে আরেকটি বিপর্যয়। এই দৃশ্যটি এতটাই ইমোশনাল যে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষের চোখেও জল এনে দেবে। শেহজাদের এক পাতানো বোন, যে তাকে নিজের বিয়ের দাওয়াত দিয়েছিল, তার মৃতদেহ নিয়ে হাজির হয় কিছু মানুষ। আমরা দেখতে পাই একটি স্ট্রেচারের ওপর সাদা কাপড়ে ঢাকা একটি লাশ। শেহজাদ যখন কাঁপতে কাঁপতে সেই সাদা কাপড়টি সরিয়ে নেয়, তখন তার পৃথিবী যেন মুহূর্তের জন্য থমকে যায়। এই তো কিছুদিন আগেই এই মেয়েটি হাসি মুখে তাকে বলে গিয়েছিল, ভাইয়া, তুমি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। সেই মেয়েটির আজ বিয়ে হওয়ার কথা ছিল, লাল টুকটুকে বেনারসি পরে তার নতুন জীবনে পা রাখার কথা, কিন্তু তার বদলে তাকে পরতে হলো সাদা কাফন। কেন? কি অপরাধ ছিল এই নিষ্পাপ মেয়েটির? কারণটা যখন শেহজাদ জানতে পারে, তখন তার ভেতরের দুঃখ মুহূর্তেই পরিণত হয় এক বিধ্বংসী রাগে। জানতে পারা যায় যে মেয়েটির বিয়ের জন্য যে টাকা দেওয়া হয়েছিল তা ছিল সম্পূর্ণ জাল। এই জাল টাকার কারণে বিয়েবাড়িতে চরম অপমান আর লাঞ্ছনার শিকার হতে হয় মেয়েটির পরিবারকে। সমাজের মানুষের কটূক্তি, বরের বাড়ির লোকজনের অপমান এবং একটি মিথ্যে চুরির অপবাদ, এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়ায় যে মেয়েটি এই অপমান সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেয়। আপনারা একবার মেয়েটির বাবার জায়গাতে নিজেকে দাঁড় করিয়ে ভাবুন। একজন বাবা তার মেয়ের বিয়ের জন্য কত স্বপ্ন দেখেন, কত আয়োজন করেন, কিন্তু কিছু জাল কাগজের টুকরোর কারণে সেই স্বপ্ন যখন লাশে পরিণত হয়, তখন সেই বাবার পৃথিবীতে আর কি অবশিষ্ট থাকে? শেহজাদের দেওয়া টাকাগুলো নাকি জাল ছিল, এমনটাই দাবি করা হয়। কিন্তু শেহজাদ তো নিজে ব্যাংক থেকে টাকা তুলেছিল, তাহলে এই জাল টাকা এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই শেহজাদ এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বুঝতে পারে সমাজের এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। আইনের কাছে গেলে হয়তো দিনের পর দিন ঘুরতে হবে, কিন্তু বিচার পাওয়া যাবে না। তাই সে নিজেই আইন নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেহজাদ তার বোনের সেই লাশটি স্ট্রেচারে করে সোজা নিয়ে যায় সেই ব্যাংকে যেখান থেকে সে টাকাগুলো তুলেছিল। ব্যাংকের ভেতরে তখন সাধারণ গ্রাহকদের ভিড়, কেউ টাকা জমা দিচ্ছে, কেউ তুলছে। হঠাৎ করেই শেহজাদ এবং তার দলবল সেখানে প্রবেশ করে। শেহজাদের হাতে অস্ত্র। সে ব্যাংকের সব দরজা বন্ধ করে দেয় এবং পুরো ব্যাংকটিকে জিম্মি করে ফেলে। ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে সাধারণ কর্মচারী, সবার চোখে মুখে তখন মৃত্যু ভয়। শেহজাদ খুব শান্ত কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে জানিয়ে দেয় যে সে এখানে কোনো ডাকাতি করতে আসেনি, সে এসেছে একটি হত্যার বিচার চাইতে।
সে ম্যানেজারের সামনে সেই জাল টাকার বান্ডিলগুলো ছুঁড়ে মারে এবং জানতে চায় একটি প্রতিষ্ঠিত ব্যাংক থেকে কিভাবে একজন গ্রাহককে জাল টাকা দেওয়া হলো। ম্যানেজার যখন অস্বীকার করার চেষ্টা করে এবং নিয়মকানুনের দোহাই দেয়, তখন শেহজাদ তার বোনের লাশটি দেখায়। সে বলে, এই কিছু কাগজের টুকরোর জন্য আজ আমার বোনটার জীবন চলে গেছে। আমি এর শেষ না দেখে এখান থেকে এক পাও নড়ব না। আজকের এই ক্লাইম্যাক্স দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল। একজন ভাইয়ের আর্তনাদ, তার ক্ষোভ এবং সিস্টেমের বিরুদ্ধে তার এই একাকী লড়াই দর্শকদের মনের ভেতরে একটা অদ্ভুত আলোড়ন তৈরি করে। শেহজাদ জানে সে যা করছে তা বেআইনি, কিন্তু যখন সিস্টেম নিজেই একটি নিরীহ মেয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন একজন মানুষের কাছে আর কী পথ খোলা থাকে? পরিচালক এই পর্বে আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ব্যাংক কি আসলেই ভুল করে জাল টাকা দিয়েছিল? এটা কি কোনো সিস্টেম গ্লিচ, নাকি এর ভেতরে ব্যাংকের কোনো অসৎ কর্মকর্তার হাত রয়েছে? নাকি পুরো ঘটনাটাই শেহজাদকে ফাঁসানোর জন্য অন্য কারো সাজানো কোনো মাস্টার প্ল্যান? দাউদ কি আবার ফিরে এসেছে নতুন কোনো ষড়যন্ত্র নিয়ে? শেহজাদ তো এখন তার পুরনো পরিচয়ে ফিরে এসেছে, তার মানে তার পুরনো শত্রুরাও এখন সক্রিয় হয়ে উঠবে। দাউদ হয়তো শেহজাদকে সরাসরি মারতে না পেরে তাকে আইনের চোখে একজন সন্ত্রাসী বানানোর ছক কষছে, আর সেজন্যই হয়তো ব্যাংকের ভেতরে লোক সেট করে শেহজাদকে জাল টাকা ধরিয়ে দেওয়া হয়েছিল, যাতে সে কোনো না কোনোভাবে ফেসে যায়। কিন্তু দাউদ হয়তো বুঝতে পারেনি যে এই জাল টাকা একটি মেয়ের মৃত্যুর কারণ হবে এবং শেহজাদ এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ব্যাংকের ভেতরে তখন পিনপতন নীরবতা, আর বাইরে বাজছে পুলিশের সাইরেনের কান ফাটানো শব্দ। এভাবেই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। আপনারা একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। একটি বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাংক, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়, ঠিক তার মাঝখানে একটি স্ট্রেচারের উপর পড়ে আছে একটি সদ্য মৃত মেয়ের লাশ। মেয়েদের পরনে হয়তো বিয়ের শাড়ি ছিল না, কিন্তু তার চোখে মুখে লেগে থাকা মৃত্যুর শীতলতা যেন ওই ব্যাংকের প্রতিটি দেওয়ালকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। আর সেই লাশের পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে এমন এক মানুষ যার কাছে হারানোর মতো আর কিছু অবশিষ্ট নেই। শেহজাদ চৌধুরী, যে মানুষটির নিজের জীবনের ৬ মাসের কোনো মেমোরি নেই, সে আজ অন্যের জীবনের হিসেব মেলাতে এসেছে। এই দৃশ্যটি শুধু একটি নাটকের অংশ নয়, বরং এটি আমাদের বর্তমান সমাজের এক ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি। দুনিয়া টাকার গোলাম নাটকটার নামটা যে কতটা সার্থক তা এই একটি দৃশ্য দিয়েই প্রমাণ করে দিয়েছেন পরিচালক। একটি সাধারণ মেয়ের জীবনের চেয়ে কি ওই কাগজের জাল নোটগুলোর দাম বেশি হয়ে গেল? শেহজাদ যখন বন্দুকের নল তাক করে ব্যাংকের ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে, এই প্রশ্নটি ছুড়ে দেয়, তখন ম্যানেজারের কপাল বেয়ে নেমে আসা ঘামের প্রতিটি ফোঁটা যেন আমাদের সমাজের দুর্নীতিগ্রস্ত সিস্টেমের পতনকে ইঙ্গিত করে। শেহজাদ কিন্তু কোনো পেশাদার খুনি বা সন্ত্রাসী নয়, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু যখন আইন এবং সিস্টেম একজন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন একজন ভাইয়ের ভেতরের ক্ষোভ কিভাবে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে পারে, শেহজাদ তারই এক জ্বলন্ত উদাহরণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আগামী পর্বে ব্যাংকের ভেতরের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পরিণতি কী হতে চলেছে। আমার ধারণা পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ব্যাংকের বাইরে হয়তো ইতিমধ্যে পুলিশ, র্যাব এবং সোয়াট টিমের সদস্যরা অবস্থান নিয়ে ফেলেছে। পুরো এলাকা ঘিরে ফেলা হবে। মিডিয়ার ভ্যানগুলো লাইভ সম্প্রচার শুরু করে দেবে। ব্রেকিং নিউজ হিসেবে টিভি স্ক্রিনে স্ক্রল হতে থাকবে যে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী শেহজাদ চৌধুরী একটি ব্যাংক জিম্মি করেছেন। সাধারণ মানুষ যখন এই খবরটি টিভিতে দেখবে, তখন তারা প্রথমটায় শেহজাদকে একজন সন্ত্রাসী হিসেবেই ভাববে। কিন্তু যখন মিডিয়ার মাধ্যমে এই খবরটি লিক হবে যে শেহজাদ আসলে নিজের জন্য কোনো টাকা লুট করতে যায়নি, বরং সে একটি জাল টাকার কারণে আত্মহত্যা করা মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে সেখানে দাঁড়িয়েছে, তখন সাধারণ মানুষের সেন্টিমেন্ট পুরোপুরি পাল্টে যাবে। আমার মনে হচ্ছে আগামী পর্বে আমরা এক অভূতপূর্ব সাইটোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধ দেখতে পাব। পুলিশের নেগোশিয়েটর হয়তো মেগাফোন হাতে শেহজাদকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করবেন, কিন্তু শেহজাদ কি এত সহজে হার মানবে? একদমই না। সে হয়তো শর্ত জুড়ে দেবে যে যতক্ষণ না পর্যন্ত ব্যাংকের যে কর্মকর্তা এই জাল টাকাগুলো তাকে দিয়েছে তাকে জনসম্মুখে আনা হচ্ছে এবং এই দুর্নীতির পেছনের আসল মাথাকে খুঁজে বের করা হচ্ছে, ততক্ষণ সে ব্যাংকের কোনো কর্মীকে বাইরে বের হতে দেবে না। কিন্তু সত্যিই কি ব্যাংকের ক্যাশিয়ার বা ম্যানেজার এই জাল টাকার জন্য দায়ী, নাকি এই পুরো ঘটনাটি শেহজাদকে ধ্বংস করার জন্য সাজানো এক নিখুঁত ফাঁদ?
পরিস্থিতি বিশ্লেষণ করে আমার যা মনে হচ্ছে, এই জাল টাকার ঘটনার পেছনে ব্যাংকের সাধারণ কোনো কর্মচারীর হাত নেই, বরং এর পেছনে রয়েছে সেই পুরনো শত্রু দাউদ অথবা এমন কেউ যে শেহজাদের ব্যবসায়িক এবং ব্যক্তিগত জীবন পুরোপুরি শেষ করে দিতে চায়। আপনারা একটু লজিক্যালি ভেবে দেখুন, শেহজাদ একজন ভিআইপি ক্লায়েন্ট। সে যখন ব্যাংক থেকে টাকা তুলতে যায়, তখন সাধারণ নিয়মে তাকে জাল টাকা দেওয়ার সাহস কোনো ক্যাশিয়ারের হওয়ার কথা নয়। এর মানে হলো কেউ খুব সুকৌশলে ব্যাংকের ভেতরে লোক সেট করে রেখেছিল, যাতে শেহজাদ যখনই টাকা তুলতে আসবে তাকে যেন ওই বিশেষ জাল টাকার বান্ডিলগুলোই দেওয়া হয়। দাউদ হয়তো জানত যে শেহজাদ এই টাকাগুলো কোথায় নিয়ে যাবে। দাউদের মূল লক্ষ্য হয়তো শেহজাদকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাকে আইনের চোখে একজন ক্রিমিনাল বানিয়ে দেওয়া। আর সেই পরিকল্পনা শতভাগ সফল হয়েছে। দাউদ হয়তো এখন তার অন্ধকার ডেরায় বসে টিভিতে শেহজাদের এই ব্যাংক জিমনির লাইভ খবর দেখছে আর পৈশাচিক আনন্দে হাসছে। কারণ শেহজাদ যদি পুলিশের গুলিতে মারাও যায়, তাতেও দাউদের লাভ। আর যদি শেহজাদ গ্রেপ্তার হয়, তবে একজন ব্যাংক জিমনিকারী হিসেবে তার যাবজ্জীবন জেল বা ফাঁসি হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ দাউদ এক ঢিলে দুই পাঠি মারার যে মাস্টার প্ল্যান সাজিয়েছে, শেহজাদ রাগের মাথায় সেই ফাঁদেই পা দিয়ে ফেলেছে। তবে শেহজাদ তো আর বোকা নয়। সে একজন অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যবসায়ী। ব্যাংকের ভেতরে বসে যখন সে ক্যাশিয়ার এবং ম্যানেজারকে জেরা করতে শুরু করবে, তখন ভয়ে তাদের মধ্যে কেউ একজন মুখ খুলে দেবে। আমার মনে হচ্ছে আগামী পর্বে শেহজাদ সিসিটিভি ফুটেজ চেক করার জন্য ম্যানেজারকে বাধ্য করবে। সে হয়তো দেখতে চাইবে ভল্ট থেকে টাকাগুলো বের করার সময় সেখানে সন্দেহভাজন কেউ উপস্থিত ছিল কিনা। অথবা এমনও হতে পারে ক্যাশিয়ার ভয়ে স্বীকার করে নেবে যে তাকে কেউ একজন মোটা অঙ্কের ঘুষ দিয়ে বা তার পরিবারকে জিম্নি করে এই জাল টাকাগুলো শেহজাদকে দিতে বাধ্য করেছিল। যদি ক্যাশিয়ার এই সত্যটা স্বীকার করে, তবে শেহজাদ হয়তো সেই মাস্টারমাইন্ডের নাম জানার জন্য পাগল হয়ে উঠবে। আর ঠিক সেই মুহূর্তেই হয়তো পুলিশের স্পেশাল ফোর্স ব্যাংকের ছাদ দিয়ে বা পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে, যার ফলে শুরু হতে পারে এক ভয়ানক গোলাগুলি। এই চরম উত্তেজনার মাঝে আমরা যদি শেহজাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, তবে সেখানেও চলছে আরেক মহাপ্রলয়। ফাতেমা এবং ঋতু, এই দুই নারীর মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে? ফাতেমা, যে মেয়েটি নিজের সর্বস্ব দিয়ে শেহজাদকে ভালোবেসেছে, সে যখন টিভিতে দেখবে তার স্বামী একটি ব্যাংক জিম্নি করে ভেতরে বসে আছে এবং যে কোনো মুহূর্তে পুলিশের গুলিতে তার মৃত্যু হতে পারে, তখন ফাতেমার মানসিক অবস্থা কেমন হবে? আমার মনে হয় ফাতেমা আর ঘরে বসে থাকতে পারবে না। সে পাগলের মতো ছুটে যাবে সেই ব্যাংকের সামনে। পুলিশের ব্যারিকেড ভেঙে সে হয়তো ভেতরে যাওয়ার চেষ্টা করবে। ফাতেমার এই খাঁটি ভালোবাসা এবং শেহজাদের প্রতি যে তার টান, সেটা উপস্থিত মিডিয়া এবং পুলিশের চোখেও জল এনে দেবে। ফাতেমা হয়তো মেগাফোন হাতে শেহজাদকে বলবে, তুমি ফিরে এসো, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। কিন্তু সমস্যা হলো, শেহজাদের মস্তিষ্কে তো ফাতেমার কোনো স্মৃতিই নেই। তার কাছে ফাতেমা এখন একজন অপরিচিত মানুষ মাত্র। একজন অপরিচিত মেয়ের এই কান্না কি শেহজাদের পাথর হয়ে যাওয়া মনকে গলাতে পারবে? এই ধরনের কোনো চাল চাললে পরিস্থিতি শেহজাদের জন্য আরও প্রতিকূল হয়ে দাঁড়াবে। শেহজাদের মায়ের চরিত্রের দিকটিও আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। একজন মা যিনি নিজের ছেলেকে ফিরে পেয়েছেন ঠিকই, কিন্তু ছেলে আগের চেয়েও ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়েছে। শেহজাদের মা হয়তো এখন তীব্র অনুশোচনায় ভুগছেন। তিনি যদি প্রথম থেকেই শেহজাদকে সব সত্যি বলে দিতেন, তাকে ফাতেমার কথা বুঝিয়ে বলতেন এবং মির্জা বাড়ির চক্রান্ত সম্পর্কে সতর্ক করতেন, তবে হয়তো শেহজাদ এতটা মানসিকভাবে ভেঙে পড়ত না। শেহজাদের মা হয়তো এখন তার রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে শেহজাদকে এই জিম্মি দশা থেকে নিরাপদে বের করে আনার চেষ্টা করবেন। তিনি হয়তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নির্দেশ দেবেন যেন শেহজাদের ওপর কোনোভাবেই গুলি চালানো না হয়। কিন্তু পরিস্থিতি যখন এমন পর্যায়ে চলে যায় যেখানে পাবলিক সেন্টিমেন্ট এবং আইনের প্রশ্ন জড়িয়ে থাকে, তখন শুধু ক্ষমতা দিয়ে সবকিছু ঢাকা যায় না। আমি যদি আরও একটু গভীরভাবে চিন্তা করি, তবে আগামী পর্বে শেহজাদের মস্তিষ্কে একটি বিশাল পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। চরম মানসিক চাপ এবং ট্রমা অনেক সময় মানুষের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করে। শেহজাদ যখন ব্যাংকের ভেতরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকবে, যখন বাইরে থেকে পুলিশের মাইকিংয়ের শব্দ, ভেতরে লাশের গন্ধ এবং মানুষের আর্তনাদ তার স্নায়ুতে প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, তখন কি এমন হতে পারে না যে হঠাৎ করেই তার মস্তিষ্কে একটি ফ্ল্যাশব্যাক হবে? সেই হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতিগুলো কি ছিন্ন ভিন্ন ছবির মতো তার চোখের সামনে ভেসে উঠবে? সে হয়তো হঠাৎ করেই মনে করতে পারবে মির্জা বাড়িতে কাটানো সেই গোলাম জীবনের দিনগুলোর কথা, ফাতেমার সাথে তার বিয়ের সেই মুহূর্তের কথা এবং ঋতুর আসল রূপের কথা।
যদি এই এক্সট্রিম স্ট্রেসের কারণে শাহজাদের স্মৃতি ফিরে আসে, তবে গল্পের ডায়নামিক্স পুরোপুরি বদলে যাবে। সে বুঝতে পারবে যে তার আসল শত্রু কে এবং তাকে কিভাবে এই জাল থেকে বের হতে হবে। স্মৃতি ফিরে পেলে শাহজাদ হয়তো আরও শান্ত এবং ক্যালকুলেটিভ হয়ে যাবে। সে তখন আর রাগের বশে কোনো ভুল করবে না, বরং সে পুলিশের সাথে এমনভাবে নেগোসিয়েশন করবে যাতে আসল অপরাধী নিজের মুখেই সব স্বীকার করতে বাধ্য হয়। দুনিয়ার টাকার গোলাম এই নামটির একটি দার্শনিক দিকও আছে, যা এই পর্বে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। টাকা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার প্রমাণ আমরা দেখেছি জাল টাকার কারণে একটি বিয়ের অনুষ্ঠান ভেঙে যাওয়া এবং একটি মেয়ের আত্মহত্যার মধ্য দিয়ে। সমাজের চোখে মেয়েটির পরিবারের কোনো সম্মান থাকল না শুধু টাকার অভাবে বা জাল টাকার কারণে। আবার অন্যদিকে এই টাকার অভাবেই হয়তো ব্যাংকের কোনো কর্মচারী নিজের বিবেক বিক্রি করে দাউদের কথা মতো জাল টাকাগুলো শাহজাদের হাতে তুলে দিয়েছিল। আবার এই টাকার জন্যই মির্জা পরিবার শাহজাদকে গোলাম বানিয়ে রেখেছিল। পুরো পৃথিবীটাই যেন একটি অদৃশ্য সুতোয় বাঁধা, আর সেই সুতোর নাম হলো টাকা। শাহজাদ চৌধুরী, যার কাছে টাকার কোনো অভাব নেই, সেও আজ এই টাকার তৈরি করা জালের কাছে অসহায়। সে তার সব টাকা দিয়েও তার বোনের জীবন ফিরিয়ে আনতে পারছে না। এই যে চরম অসহায়ত্ব, এই যে সিস্টেমের কাছে একজন ক্ষমতাবর মানুষের পরাজয়, এটাই এই নাটকের মূল মেসেজ। পরিশেষে বলতে চাই, আগামী পর্বটি হতে চলেছে এই নাটকের অন্যতম সেরা একটি মাস্টারপিস। ব্যাংকের ভেতরের ওই ক্লস্ট্রোফোবিক বা দমবন্ধ করা পরিবেশ, শাহজাদের চোখের জল আর রাগের সংমিশ্রণ, ফাতেমার বাইরে দাঁড়িয়ে থাকা আর্তনাদ এবং পুলিশের সাথে শাহজাদের মাইন্ড গেম, সবকিছু মিলিয়ে একটি পারফেক্ট থ্রিলার প্যাকেজ হতে যাচ্ছে পরবর্তী পর্ব। আমার মনে হচ্ছে শাহজাদ শেষ পর্যন্ত ব্যাংকের কোনো ক্ষতি করবে না। সে হয়তো আসল অপরাধীকে চিহ্নিত করার পর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবে, অথবা এমন কোনো মাস্টার স্ট্রোক খেলবে যার ফলে পুলিশ বাধ্য হবে দাউদ বা আসল মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করতে। তবে যাই ঘটুক না কেন, শাহজাদের এই লড়াইটা এখন আর শুধু তার নিজের নয়, এটা এখন সমাজের প্রতিটি শোষিত মানুষের লড়াইয়ে পরিণত হয়েছে। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয়, শাহজাদ কি পারবে তার বোনের মৃত্যুর আসল অপরাধীকে এই ব্যাংকের ভেতর থেকেই খুঁজে বের করতে, নাকি দাউদ তার এই নিখুঁত চালের মাধ্যমে শাহজাদকে চিরতরে জেলের অন্ধকারে পাঠিয়ে দেবে? আর ফাতেমার এই খাঁটি ভালোবাসার কি কোনো মূল্যায়ন শাহজাদ করতে পারবে, নাকি ঋতুর সেই ট্যাটুর রহস্য শাহজাদকে আবারও বিভ্রান্ত করবে? আপনাদের সব মূল্যবান মতামত এবং থিওরিগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমি আপনাদের প্রতিটি কমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। যারা আমার এই বিস্তারিত বিশ্লেষণ এবং রিভিউ আপনাদের মনের মতো হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও গভীর এবং নিখুঁত রিভিউ তৈরি করতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে বাংলা নাটকের এমন চুলচেরা বিশ্লেষণ এবং আগামী পর্বের একদম লজিক্যাল প্রেডিকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শাহজাদের এই অসম লড়াইয়ে আপনি কার পক্ষে, সিস্টেমের নাকি শাহজাদের? কমেন্টে আপনার যুক্তি তুলে ধরুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সাসপেন্স আর থ্রিলার নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা নাটকের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।